আমরা গত ক্লাসে রেকটিফায়ারটাকে শেষ করছি। শেষ করার পরে আজকে আমাদের করার কথা হচ্ছে জেনার ডার্ট, তাই না? জেনার ডার্ট, আচ্ছা, তাই তো। আচ্ছা, ওইটা পরে দেখাও, তাইলে তুমি আমাকে ইয়েতে দিও, হোয়াটসঅ্যাপে দিও। এখন আমরা হচ্ছে জেনার ডার্টটা নিয়ে একটু কথা বলি। তো জেনার ডার্ট আর নর্মাল ডার্টের মধ্যে পার্থক্য আছে অনেক, আমরা পার্থক্যগুলো দেখব। তার আগে জেনার ডার্টটা আসলে কি ডায়োড এটা একটু দেখো। জেনার ডায়োডটার প্রতীক যদি আমি অঙ্কন করি, এটা কি ডায়োড ছিল? এটা নর্মাল ডায়োড ছিল। জেনার ডায়োডটা হইলে এরকম একটু বাঁকা থাকবে, হ্যাঁ, জেটের মতো থাকবে। তো এটাই হচ্ছে জেনার ডায়োড। তো আগের মতোই, আগে যেভাবে করতাম আমরা ডায়োডের অঙ্কগুলা, ঠিক ওই একই রকম। এটার এই প্রান্তটা হচ্ছে অ্যানোড, এই প্রান্তটা হচ্ছে ক্যাথোড, এটা পজিটিভ টার্মিনাল, এটা নেগেটিভ টার্মিনাল। তো এখন আসো, আচ্ছা জেনার ডায়োড কেন লাগবে? আমরা তোমার হচ্ছে যে নর্মাল ডায়োড তো ছিলই, নর্মাল ডায়োড থাকার পরে আমরা জেনার ডায়োডটাকে কেন ব্যবহার করতেছি, জেনার ডায়োড কি কাজ করবে? তো সেটার যদি উত্তর দিতে হয়, দেখো আমরা যখন নর্মাল ডায়োডটা ছিল, নর্মাল ডায়োডটা যখন ছিল, নর্মাল ডায়োডের ক্যালকুলেশন যখন আমরা করছিলাম, তখন শুধুমাত্র ফরওয়ার্ড বায়াস অবস্থায় এর ভেতর দিয়ে কারেন্ট প্রবাহিত হতো, অর্থাৎ ফরওয়ার্ড বায়াস অবস্থায় ডায়োডটা কন্ডাকশন পাইতো। কিন্তু রিভার্স বায়াস অবস্থায় ডায়োডটা ওপেন হিসেবে কাজ করতো, এর ভেতর দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হইতো না। এটা কেন হইতো না সেগুলো আমরা এর আগে দেখে আসছি। এখন সবাই চিন্তা করলো যে এমন যদি একটা ডায়োড হয় যেটাকে আমরা কি করতে পারবো, ফরওয়ার্ড বায়াস অবস্থাতেও কারেন্ট ফ্লো করতে পারবো, রিভার্স বায়াস অবস্থাতেও কারেন্ট ফ্লো করতে পারবো। তো এইরকম একটা ডায়োডকে তৈরি করা যায় কিনা। তো এইটা তৈরি করতে গিয়ে তারা এইরকম একটা ডায়োড তৈরি করে ফেললো, যেটার নাম হচ্ছে জেনার ডায়োড। তো এই জেনার ডায়োডটা কি কাজ করবে? জেনার ডায়োডটা, নর্মাল ডায়োডটা শুধু ফরওয়ার্ড বায়াস অবস্থায় কারেন্ট ফ্লো করতো, আর জেনার ডায়োডটা ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াস উভয় অবস্থাতেই কন্ডাকশন পাবে। মজার বিষয় হচ্ছে জেনার ডায়োড ফরওয়ার্ড বায়াস অবস্থায় নর্মাল ডায়োডের মতো করে কাজ করে। কি বললাম? জেনার ডায়োড ফরওয়ার্ড বায়াস অবস্থায় নর্মাল ডায়োড যেগুলো ছিল তার মতো করেই কাজ করত। আচ্ছা, রিভার্স বায়াস অবস্থায় এর যে কাজ, জেনার ডায়োডের যে কাজ, সেই কাজটা করবে। এটা কি কাজ আমরা একটু পরে গিয়ে দেখব। তার মানে আমি যেটা বোঝাতে চাইলাম, জেনার ডায়োড আর নর্মাল ডায়োডের মধ্যে পার্থক্যটা কোথায়? প্রথম পার্থক্য অনেকগুলো আমরা আস্তে আস্তে শিখব। এখন পর্যন্ত যেটা শিখলাম সেটা হচ্ছে নর্মাল ডায়োডটা ফরওয়ার্ড বায়াস অবস্থায় কন্ডাকশনে যায়, রিভার্স বায়াস তোমার হচ্ছে জেনার ডায়োডটা ফরওয়ার্ড এবং রিভার্স দুই বায়াসে নিয়েই কাজ করে। ঠিক আছে, এইটুকু কি বুঝতে পারছো? আচ্ছা, এখন আসো আমরা কিছু জিনিস দেখি। তো আমরা তো ম্যাথ করব, নরমালি ম্যাথের পাশাপাশি আমাদের থিওরিটিক্যাল যে বিষয়গুলো আছে, প্রমাণ টরমান, তারপর জেনার ডায়োডকে আমরা তোমার হচ্ছে কি বলে ভোল্টেজ স্টাবিলাইজার হিসেবে ব্যবহার করা হয়। এই টাইপের প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় যদি বুয়েটের বাহিরে কখনো পরীক্ষা হয়, ধরো মিসড পরীক্ষা নিচ্ছে, ডিপিআই নিচ্ছে, সেক্ষেত্রে থিওরিটিক্যাল প্রশ্নগুলো দেয়। কিন্তু বুয়েট যেহেতু আমাদের প্রধান টার্গেট, বুয়েটে নর্মালি থিওরিটিক্যাল বিষয়গুলো দেয় না, তারা ম্যাথমেটিক্যাল বিষয়গুলো দেয়। তবে আমাদের কাজ হচ্ছে আমরা থিওরি এবং ম্যাথ দুইটাই শিখে যাব। তো আসো, আমার ম্যাথ করতে গিয়ে যে বিষয়গুলো লাগবে সেটা তোমাদেরকে একটু বোঝাই, বা যে জিনিসগুলো জানলে আমরা ম্যাথগুলো করতে পারবো, সেগুলো তোমাদেরকে জানাবো। তোমরা মনে রাখবা, জেনার ডায়োডের অঙ্কগুলো খুবই সহজ। শুধু তিনটা অঙ্ক যদি তোমার আমি এখানে করে দেই, তারপর জেনার ডায়োডের যেই অঙ্কই তোমাকে দেওয়া হোক না কেন তুমি করতে পারবা। জেনার ডায়োডটা খুবই সহজ। আচ্ছা, জেনার ডায়োডের অঙ্ক বুয়েটে দুই একবার আসছে, কিন্তু বুয়েটের বাহিরের যে পরীক্ষাগুলো হয়, মিসড বলো ডিপিআই বলো, সেগুলোতে কিন্তু আসে, মানে প্রায় প্রায়ই আসে, এবং বুয়েটেও আসছে। তার মানে জেনার ডায়োডটাও ইম্পর্টেন্ট। তো আসো, আমাদেরকে মনোযোগ দিয়ে দেখতে হবে। প্রথম কথা, যদি কোনো জেনার ডায়োড থাকে, ধরো এটা একটা জেনার ডায়োড, আমাদেরকে যে বিষয়গুলো বুঝতে হবে। আচ্ছা, ধরো এই জেনার ডায়োডটাতে আমি এখানে একটা সাপ্লাই দিলাম। আচ্ছা, এটা আমি রিভার্স বায়াস দিলাম, ধরো রিভার্স বায়াস দিলাম, এখানে একটা রেজিস্টার দিলাম। আচ্ছা, এখন জেনার ডায়োডটা যেখানে দেয়া থাকবে
সেখানে একটা ভোল্টেজ লেখা থাকবে বা একটা ভোল্টেজ রেটিং দেয়া থাকবে, একটা ভোল্টেজ দেয়া থাকবে। এই ভোল্টেজটাকে বলা হয় জেনার ভোল্টেজ। কি বলা হয়? কি বল? জেনার ভোল্টেজ। আচ্ছা, সেটা এখানে গায়ে লেখা থাকবে। গায়ে লেখা বলতে তো আসলে আমরা তো এখানে ডিভাইস হাতে নিয়ে কাজ করতেছি না, আমাদের তো অঙ্কে তো তোমার একটা ফিগার দেবে, তোমাদেরকে তো একটা জেনার ডায়োড প্রশ্নের সাথে একটা করে জেনার ডায়োড দিয়ে দিবে না। তোমাদেরকে যেটা করবে, প্রশ্ন দেবে, প্রশ্নে এই চিত্রটা আঁকানো থাকবে। তো এখন এখানে গায়ে লেখা বলতে যেটা বোঝায়, এর আশেপাশে কোথাও লেখা থাকবে ধরো 50 ভোল্ট, কথার কথা, তো অথবা 10 ভোল্ট, অথবা এই রকম যে কোনো একটা ভোল্টেজ দেয়া থাকবে। তো এই ভোল্টেজটা হবে এই জেনার ভোল্টেজ, অর্থাৎ জেনার ডায়োডের পাশে যে ভোল্টেজটা লেখা থাকবে সেই ভোল্টেজটাকে আমরা কি বলবো? জেনার ভোল্টেজ। ক্লিয়ার? এটুকু ক্লিয়ার? ওকে, ফাইন। তো এবার তারপরের যে কাজ সেটা হচ্ছে, যদি এই জেনার ডায়োডটা রিভার্স বায়াস পাই, যদি জেনার ডায়োডটা রিভার্স বায়াস পাই, তাহলে আমি কি বললাম? জেনার ডায়োড কি হবে? অ্যাক্টিভ হবে। যদি কোনো জেনার ডায়োড রিভার্স বায়াস পাই, জেনার ডায়োডটা অ্যাক্টিভ হবে। ঠিক আছে? আচ্ছা, জেনার ডায়োড অ্যাক্টিভ হওয়া কথার অর্থ হচ্ছে জেনার ভোল্টেজটা অ্যাক্টিভ হওয়া। দ্যাট মিনস যদি কোনো জেনার ডায়োড অ্যাক্টিভ হয়, তখন তার যে জেনার ভোল্টেজ থাকবে, ওই জেনার ডায়োডের ভোল্টেজ ড্রপ হবে ওই ভোল্টেজের সমান। আরো সহজ করে বলি, সেটা হচ্ছে যখন নর্মাল ডায়োড ছিল, এটা যদি সিলিকন হইতো আর এই ডায়োডটা যদি ফরওয়ার্ড বায়াস পাইতো, তখন আমরা এখানকার ড্রপ কত ধরতাম? 0.7। আচ্ছা, এই ক্ষেত্রে যেটা হবে, যদি কোনো জেনার ডায়োড থাকে এবং ওই জেনার ডায়োডটা যদি রিভার্স বায়াস পায়, তবে ওর যে ভোল্টেজ আছে সেই ভোল্টেজটা ওখানে ড্রপ হবে। ক্লিয়ার? কথা কি বুঝছো নাকি ভেজাল আছে? নর্মালে যাব মনু, হেইয়া একটু দাঁড়াও, নর্মালে যাইবো, বুঝছো? আগে এইটা দেখো, আগে রিভার্স বায়াসটা দেখো, তারপর নর্মালে যাচ্ছি। হ্যাঁ, গুড। আর কেউ? আচ্ছা, সবই দেখাবো, সবই দেখাবো, দাঁড়াও। দাঁড়াও, আগে এইটুকু বুঝছো কিনা এটা বলো। এখন পর্যন্ত যেটুকু বুঝাইছি তোমাকে, এইটুকু বুঝছো কিনা? অন্য সবই দেখাবো তোমাদেরকে। হ্যাঁ বলো, তারপর বলো। আর কেউ? 10 মানে এখানে যেটা লেখা থাকবে সেটাই, এখানে যত ভোল্টেজ লেখা থাকুক। হ্যাঁ, এখানে 10 ভোল্ট লিখছি, তার মানে এই জেনারেটরটা যদি রিভার্স বায়াস পাই, তাহলে এই 10 ভোল্ট পরিমাণ ভোল্টেজ এখানে ড্রপ হবে। কথা কি ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। তাহলে বুঝলে বুঝ কথা, না বুঝলে না বুঝলে কি? আচ্ছা, এখন একটা কোটি টাকার প্রশ্ন, যেটা হচ্ছে একটু আগে করলাম, যে ভাইয়া আমি ঠিক আছে বুঝলাম, আপনি বললেন যে জেনার ডায়োড থাকলে তো এখানে যে পরিমাণ ভোল্টেজটা লেখা থাকবে রিভার্স বায়াস অবস্থায়, সেই পরিমাণ ভোল্টেজটা এখানে ড্রপ হবে, অর্থাৎ জেনার ভোল্টেজটা এখানে ড্রপ হবে। জেনার ভোল্টেজ ধরো, কথার কথা 10 ভোল্ট আমি ধরলাম, হ্যাঁ। তো এখন নট নেসেসারি যে এই ডায়োডটা সব সময়ের জন্যই রিভার্স বায়াস পাবে। আচ্ছা, যদি এটা এসি সিগন্যাল হইতো, ধরো আমি একটা এখানে একটা এসি সিগন্যাল দিলাম, এসি সিগন্যাল দিলাম, তখন কি হবে বলো তো ভাই? তখন কি হবে? এক প্লাস মাইনাস দুইটাই থাকতেছে, একবার পজিটিভ অর্ধ সাইকেল যাবে, একবার নেগেটিভ অর্ধ সাইকেল যাবে। অর্থাৎ পজিটিভ অর্ধ সাইকেলে যদি রিভার্স বায়াস ফরওয়ার্ড বায়াস পায়, নেগেটিভ অর্ধ সাইকেলে কি বায়াস পাবে? রিভার্স বায়াস পাবে। মানে এখন কিন্তু দুইটা বায়াসিং এখানে ঘটবে। তুমি এসি সিগন্যাল দিলে ফরওয়ার্ড বায়াসও হবে, রিভার্স বায়াসও হবে, তাই কি না? এইটুকু বিষয় বুঝছো কিনা ক্লিপিং করে আসার পরে? আচ্ছা, যদি বুঝে থাকো, তাহলে আমি বললাম যখন এই জেনার ডায়োডটা রিভার্স বায়াস পাবে, তখন এর যে ভোল্টেজ সেই পরিমাণ ভোল্টেজটা সে ড্রপ করবে। এইটুকু আমাদের ক্লিয়ার। কিন্তু এখন কোটি টাকার প্রশ্ন হচ্ছে, যদি ফরওয়ার্ড বায়াস পায় তখন কি হবে? রিভার্স বায়াস অবস্থায় আমরা বুঝলাম জেনার ভোল্টেজটা ড্রপ হবে, খুবই ভালো কথা। কিন্তু যদি ফরওয়ার্ড বায়াস পায় তখন কি হবে বলো? তখন কি হবে? হ্যাঁ, তখন যদি ডায়োডটা সিলিকনের হয়, আমি সেখানে পড়ে যাচ্ছি, তার আগে একটু কথা বলি। আমি তোমাদেরকে বললাম রিভার্স বায়াস অবস্থায় এর যে ভোল্টেজ থাকবে সেটা ড্রপ হবে। ওকে, ফাইন, এইটুকু, এই পার্টটুকু আমি আর বলবো না, এটাকে আমি বাদ দিলাম।
আমি আর একটা কথা কি বলছিলাম, ফরওয়ার্ড বায়াস অবস্থায় নরমাল ডায়োডের মতো কাজ করে। ভাই নরমাল ডায়োড কি করে, সিলিকন হইলে 0.7 ড্রপ করে, জার্মেনিয়াম হলে 0.3 ড্রপ করে, আইডিয়াল হইলে 0 ভোল্টেজ ড্রপ করে। নরমালি জেনার ডায়োড আইডিয়াল কম হয়। আচ্ছা, তারপরেও আমরা ধরে নিলাম আইডিয়াল হতেও পারে। তো আমরা তিনটা কন্ডিশনই জানলাম। তাহলে এখন আমি তোমাদেরকে একটু প্রশ্ন করব, তোমরা একটু উত্তর দিবা। প্রথমে নীল বলবা, যদি একটা জেনার ডায়োড ফরওয়ার্ড বায়াস পায় তখন কি হবে? ডায়োডটা, প্রথম কথা হচ্ছে ডায়োডটা সাধারণ ডায়োডের মতো কাজ করবে। সাধারণ ডায়োড কি করে, সিলিকন হলে 0.7 ড্রপ করে, জার্মেনিয়াম হলে 0.3 ড্রপ করে, আইডিয়াল হলে 0 লাড্ডু ড্রপ করে। ঠিক আছে? আচ্ছা, এইটুকু বিষয় বোঝো নাই এমন কোন আল্লাহর বান্দা আছো? আসমানের নিচে জমিনের উপরে এমন কোন আল্লাহর বান্দা আছো যে এইটুকু বিষয় বোঝো নাই? না বুঝলে বলবা, আমি তোমাকে 100 বার বুঝে দিব। কিন্তু তুমি যদি চুপ করে থাকো, তুমি যদি না বলো কথা, তার মানে এটা তোমার ব্যর্থতা। তুমি আসলে শিখতে পারলা না। আর শিখতে গিয়ে কখনো লজ্জা করবে না, তোমাকে শিখতে হবে। এই টার্গেট নিয়ে তুমি এখন যদি তুমি লজ্জা করো, তাহলে তুমি কিন্তু ফাইনালি লজ্জাই পেতে থাকবা, চাকরি হওয়া কঠিন হবে। তুমি এখনই যদি না বুঝে থাকো, তুমি আমাকে বলো ভাইয়া আমি বুঝি নাই, আমি তোমাকে সুন্দর করে আরো একবার বোঝানোর চেষ্টা করব। কেউ আছো? কেউ নাই। আচ্ছা, তার মানে আজকে পরিবেশটা সুন্দর, তাই না? আমি কি কাউকে গালি দিয়েছি? আচ্ছা, কারো বিরুদ্ধে বলছি? বলি নাই। তো সেহেতু এখন আসো আমরা কিছু অঙ্ক করতে যাই। আচ্ছা, অঙ্ক করতে গেলে আমাদের আরেকটা বিষয় জানতে হবে। আমরা 1 নাম্বার জানলাম। 1 নাম্বার যে বিষয়টা জানলাম সেটা হচ্ছে, যখন কোনো জেনার ডায়োড রিভার্স বায়াস অবস্থায় থাকবে, তোমরা চাইলে লিখে নিতে পারো, আমি বুঝাইয়া দিছি। তোমরা চাইলে যদি বাংলায় লিখে নাও নিতে পারো, কোনো সমস্যা নাই। যে যখন কোনো জেনার ডায়োড রিভার্স বায়াস অবস্থায় থাকবে, তখন জেনার ডায়োডের যে পরিমাণ ভোল্টেজ আছে সেটা ড্রপ করবে। ঠিক আছে? অর্থাৎ জেনার ভোল্টেজটা ড্রপ হবে। আচ্ছা, যখন কোনো জেনার ডায়োড ফরওয়ার্ড বায়াস অবস্থায় থাকবে, তখন সাধারণ ডায়োডের মতো কাজ করবে। 3 নাম্বার কথা হচ্ছে, 3 নাম্বার কথা আসলে নর্মাল ডায়োডে যা ছিল, জেনার ডায়োডের ক্ষেত্রেও তাই। কথাটা কি? কথা হচ্ছে, যখন কোনো জেনার ডায়োডের অঙ্ক তুমি করবা, তোমাকে প্রথমে সিদ্ধান্ত নিতে হবে জেনার ডায়োডটা অ্যাক্টিভ কি না। এবার আসো, এখানে তোমাদের কিছু কথা বলতে হবে। সেটা হচ্ছে যে ভাই, আমি তোমাদেরকে বলছিলাম যে নর্মাল ডায়োড যখন করছিলাম, তখন আমি তোমাদেরকে বলেছিলাম যে ধরো এটা একটা সিলিকন নর্মাল ডায়োড, সিলিকনের ডায়োড নর্মাল ডায়োড, যেটা হচ্ছে সিলিকন। খুবই ভালো কথা। তো সিলিকন হইলে এ ড্রপ করবে কত, এটা আমাদের মুখস্থ হয়ে গেছে। আমরা সবাই জানি সিলিকন হইলেই 0.7 ভোল্টে ড্রপ করবে। আচ্ছা, সিলিকন হইলেই 0.7 ড্রপ করবে, হেইয়া কি কথা সত্য মনো? বলো তো। ফরওয়ার্ড বায়াস হতে হবে এবং সাপ্লাই ভোল্টেজটা অবশ্যই 0.7 থেকে বেশি হতে হবে, তাই কি না? 0.7 অথবা তার থেকে বেশি হতে হবে। অর্থাৎ বিষয়টা কেমন ছিল আমি তোমাদেরকে দেখাইছিলাম, খুবই মনে পড়ে আমার। আমি এই জিনিসগুলো না দেখাইয়া যাই নাই। ধরো আমি ফরওয়ার্ড বায়াস দিলাম, এটা ফরওয়ার্ড কানেকশন না, পজিটিভের সাথে পজিটিভ, নেগেটিভের সাথে নেগেটিভ, হেইয়া ফরওয়ার্ড বায়াস, এই আমরা জানি। তো এখন যদি জেনে থাকি, এখন ধরো আমি এখানে ভোল্টেজ দিলাম 0.2 ভোল্ট, কাজ হবে? বলো, কাজ হবে? কাজ হবে? হবে না। ধরো 0.4 দিলাম, হবে? 0.5 দিলেও হবে না, 0.6 দিলেও হবে না, 0.7 দিলে হইতে পারে বা হবে, যদি এখানে একটা রেজিস্ট্যান্স থাকে, তাহলে 0.7 এর থেকে বেশি দিতে হবে। অর্থাৎ আমরা যেটা বললাম, 0.7 অথবা 0.7 এর থেকে বেশি পরিমাণ সাপ্লাই দিলেই সিলিকন ডায়োডটা অ্যাক্টিভ হবে। তাইলে শর্ত কয়টা? শর্ত কিন্তু 2টা। একটা, সিলিকন ডায়োড হইলে ফরওয়ার্ড বায়াসে কানেকশন থাকতে হবে এবং সাপ্লাই ভোল্টেজ অবশ্যই 0.7 অথবা তার থেকে বেশি হতে হবে। এটা আমরা জানি, জানি কি না? জানি। আচ্ছা, তাহলে এবার আসো, যদি এটা সিলিকন ডায়োড না হয়ে বা নর্মাল ডায়োড না হয়ে এটা একটা জেনার ডায়োড হয়, জেনার ডায়োড হয়, তখন কি ঘটবে? তখন জেনার ডায়োডের ভোল্টেজ কত এখানে লেখা থাকবে, ধরো 10 ভোল্ট। 10 ভোল্ট লেখা আছে। তোমাকে কি বললাম যে রিভার্স বায়াসে থাকলে জেনার ডায়োড অ্যাক্টিভ, তাই তো? তাই বলছিলাম না? বলছিলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে
এই জেনার ডায়োডের এইটাকে অ্যাক্টিভ করতে গেলে রিভার্স বায়াস অবস্থায় কত ভোল্টেজ সাপ্লাই দিতে হবে? কমপক্ষে 10 ভোল্ট বা তার থেকে বেশি, তাই কি না? এখন এখানে যদি তুমি 5 ভোল্ট দাও তাহলে কি এটা অ্যাক্টিভ হবে? না। কেন হবে না ভাই? কারণ এর দরকার হচ্ছে 10 ভোল্ট, তুমি দিছো 5 ভোল্ট, হেয়া দিয়ে কি কাজ হইবে না। তো তখন কি করতে হবে? তখন জেনার ডায়োডটা আসলে কাজ করবে না। তো একটা জেনার ডায়োড কাজ না করা মানে কি? জেনার ডায়োডটা অ্যাক্টিভ না। তাহলে তোমাকে কি করতে হবে? দেখো এবার চিন্তা করো তো, তোমাকে যেটা করতে হবে, কোনো জেনার ডায়োডের অঙ্ক থাকলে তোমাকে দুইটা জিনিস দেখতে হবে। প্রথম যেটা দেখতে হবে, জেনার ডায়োডটা রিভার্স বায়াসে আছে কিনা, প্রথম কথা। 2 নাম্বার কথা, সাপ্লাই ভোল্টেজ জেনার ডায়োডের ভোল্টেজের বেশি কিনা। ঠিক আছে? সাপ্লাই ভোল্টেজ জেনার ডায়োডের ভোল্টেজ থেকে বেশি কিনা, অর্থাৎ এটাও তুমি বাদ দাও। তোমাকে কি করতে হবে? তোমাকে দেখতে হবে জেনার ডায়োডটা অ্যাক্টিভ কিনা। তাইলে দুইটা কি কি দেখতে হবে আমার সাথে একটু মিলাও। প্রথমে দেখতে হবে জেনার ডায়োডটা রিভার্স বায়াসে আছে কিনা। ঠিক আছে? কি দেখতে হবে? জেনার ডায়োডটা রিভার্স বায়াসে আছে কিনা। 2 নাম্বার যেটা দেখতে হবে সেটা জেনার ডায়োডটা অ্যাক্টিভ কিনা। একটা জেনার ডায়োড রিভার্স বায়াসে থাকলেই অ্যাক্টিভ হবে না, একটা নর্মাল ডায়োড ফরওয়ার্ড বায়াসে থাকলেই অ্যাক্টিভ হবে না। কেন হবে না? এটা কিন্তু তোমরা এতক্ষণে বুঝে গেছো। যদি কেউ না বুঝে থাকো তাহলে এবার সে হাত পা তোলো, হাত পা তুলে দাঁড়াও এইভাবে যে ভাইয়া আমি বুঝি নাই, বলো। সবাই বুঝলে তো হবে না, 2-1 জন তো থাকা লাগবে যে যারা বুঝি নাই। এই রন করলে এত বুঝলে তো সমস্যা, তাইলে তো পড়ায় লাভ কি? লাভ আছে? আচ্ছা, এখন আমরা অঙ্কে যেতে পারি। তার আগে আমি এতক্ষণ পর্যন্ত যা বললাম তার সামারিটা একবার বলে দিব। আজকে আমরা অঙ্ক করব জেনার ডায়োডের। তো জেনার ডায়োডের অঙ্ক করতে গেলে আমাদের দুইটা বিষয় দেখতে হবে। প্রথম কথা, এক জেনার ডায়োডটা রিভার্স বায়াসে আছে কিনা এবং জেনার ডায়োডটা অ্যাক্টিভ কিনা। জেনার ডায়োড রিভার্স বায়াসে আছে কিনা বা কি বায়াসে আছে এটা কিন্তু আমরা দেখলেই বুঝতে পারি, দেখলেই বলে দিতে পারি। বায়াসিং কি এটা আমরা এখন বলে দিতে পারি, পারি তো? পারি তো? আচ্ছা, এখন অ্যাক্টিভ কিনা এইটা আমরা বুঝবো কেমনে? অ্যাক্টিভ কিনা এইটা বোঝার জন্য সহজ একটা প্রসিডিউর, কোনো কিছু না। তুমি শুধু মনে রাখবা, এখন তুমি যেটা মনে রাখবা সেটা, ধরো এই জেনার ডায়োডের ভোল্টেজ দিয়ে আছে 10 ভোল্ট। কত ভোল্ট? 10 ভোল্ট। ঠিক আছে? এখন তোমাকে চেক করে দেখতে হবে জেনার ডায়োডটা 10 ভোল্টেজ পাচ্ছে কিনা। ঠিক আছে? যদি এই জেনার ডায়োডের ভোল্টেজ দেওয়া থাকে 100 ভোল্ট, তোমাকে চেক করে দেখতে হবে জেনার ডায়োডটা 100 ভোল্টেজ পাচ্ছে কিনা। যদি নর্মাল ডায়োড হইতো, নর্মাল ডায়োডের ভোল্টেজ লিখে দিলাম 0.75 ভোল্ট, তোমাকে কি দেখতে হবে যে জেনার ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে, এই নর্মাল ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে আছে কিনা এবং সে 0.75 পাচ্ছে কিনা, তাই না? যদি এটা সিলিকন হইতো তাহলে আমরা কি দেখতাম? 0.7 পাচ্ছে কিনা। যদি জার্মেনিয়াম হতো আমরা কত দেখতাম? 0.3 পাচ্ছে কিনা। ঠিক অনুরূপ ভাবে যদি জেনার ডায়োড থাকে, জেনার ডায়োডের এখানে যে ভোল্টেজ থাকবে সেই ভোল্টেজটা আমরা দেখবো চেক করে যে এই জেনার ডায়োডটা ওই পরিমাণ ভোল্টেজ পাচ্ছে কিনা। যদি ওই পরিমাণ ভোল্টেজ পায় তাহলে জেনার ডায়োড অ্যাক্টিভ, যদি ওই পরিমাণ ভোল্টেজ না পায় তাহলে রিভার্স বায়াসে থাকার পরেও জেনার ডায়োডটা অ্যাক্টিভ নয়। ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? ওকে, ফাইন। আচ্ছা তাহলে আসো। কি রে ভাই, এটা বারবার খুলে যাচ্ছে, আর সমস্যাটা কি? এ কি থাকতে চায় না? আসলে যে থাকতে চায় না তারে জোর করে রাখা কি উচিত নীল? যেটা তো করলে পরে তোমরা বিপদে পড়বা, রেকর্ডিংটা ভালো হবে না, তখন তো রেকর্ডিং শুনতে পারবা না, ঝামেলায় পড়ে যাবা। আচ্ছা আসো, এবার আমরা এবার আমরা কিছু অঙ্ক করি। আর বেশি না, 2-3টা অঙ্ক করলেই তোমাদের জেনার ডায়োডটা শেষ। জেনার ডায়োডটা এত সহজ, এবং এই জায়গাটা আচ্ছা, কিছু অ্যাডভান্স লেভেলের কিছু আছে যেগুলো আমরা করাবো। তো যে কারণে আমাদের আসলে ক্লাস একটু হয়তো 2টার জায়গায় 3টা লাগতে পারে। অ্যাডভান্স লেভেলের কিছু ম্যাথ আছে যারা মিসড দেয়, তো সেই অঙ্কগুলো আসলে আমাদের করতে হবে জেনার ডায়োডে। জেনার ডায়োডে, হ্যাঁ। শীট বলতে কি তোমাদের কাছে কি? হ্যাঁ বলো বলো, বলো বলো। হ্যাঁ হ্যাঁ, রেজোনেন্স, রেজোনেন্স, রেজোনেন্স আপডেটটা লাস্ট এডিশন।
বুঝি নাই তোমার কথা। হতেই পারে, হতেই পারে, সমস্যা কোথায়? কে বলছে? না না, বিষয়টা এমন না, এমন না। না, তুমি যদি এটা জেনে থাকো এটা ভুল জানো। আচ্ছা, দেখো, আহ প্রশ্ন হচ্ছে তোমাকে বের করতে হবে ভি ও, বের করতে হবে ভি আর বের করতে হবে আই জেড। ঠিক আছে, এই তিনটা জিনিস তোমাদেরকে বের করতে হবে। এইটা পিডিবি 2023 এই অঙ্কটা আসছে, এই সেম অঙ্কটা আসছে পিডিবি 2023। একটু যাদের স্ক্রিনশট দিতে হবে বা যারা আঁকাচ্ছ তারা এঁকে নাও। স্ক্রিনশট দিবা, স্ক্রিনশট দিবা না আঁকাবা? আমি যতই আঁকাতে বলি তোমরা আসলে স্ক্রিনশটই দিবা। তো সেহেতু বইলে লাভ নাই, হুদাই আমি সরে যাই, তোমরা স্ক্রিনশট দেন। ওকে, দুই একজন, তাছাড়া বাদ বাকি সবাই আসলে এটাই করবা। আচ্ছা, এখন দেখো, এই অঙ্কটাতে আমরা কি বললাম, জেনার ডায়েটের কোনো অঙ্ক দেখার সাথে আমরা কি কি সিদ্ধান্ত নিব? আগে দেখবো জেনার ডায়েটটা রিভার্স বায়াসে কিনা, এবং রিভার্স বায়াসে হলে দেখবো জেনার ডায়েটটা অ্যাক্টিভ কিনা। ঠিক আছে, মাথায় আছে? এই দুইটা জিনিস দেখতে হবে। ওকে, আচ্ছা, এবার আসো আমরা দেখি জেনার ডায়েটটা ফরওয়ার্ড বায়াস কিনা। এই 50 ভোল্ট আসলে কি ভোল্ট, কি ভোল্টেজ? জেনার ভোল্টেজ। অর্থাৎ এই জেনার ডায়োডটাকে অ্যাক্টিভ হতে হলে অবশ্যই এর কত ভোল্টেজ দরকার? 50 দরকার। এ যদি 50 পায় তাহলে সে অ্যাক্টিভ হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন আসো আমরা দেখি জেনার ডায়োডটা রিভার্স বায়াস আছে কিনা। দেখো, সোর্সের নেগেটিভ টার্মিনালের সাথে জেনার ডায়োডের কোন টার্মিনালের কানেকশন আছে? পজিটিভ। নেগেটিভের সাথে পজিটিভ হলে কি হয়, কোন বায়াস হয়? রিভার্স বায়াস। ক্লিয়ার? আচ্ছা, তার মানে এই জেনার ডায়োডটা রিভার্স বায়াস আছে, এটা আমরা বুঝে গেছি। এখন কথা হচ্ছে যে এই জেনার ডায়োডটা 50 ভোল্ট পাচ্ছে কিনা। কমপক্ষে একে 50 পেতে হবে, বা 50-এর থেকে বেশি পাইলে সে অ্যাক্টিভ হবে। আচ্ছা, আমরা এই জেনার ডায়োড কত ভোল্টেজ পাচ্ছে এটা আমরা দেখতে চাই, তাই কি না? তাই তো, বিষয়টা তো এইরকম। আচ্ছা, এখন দেখো তো, আমরা কি জানি, আমরা ডিসি সার্কিট করছি, আমরা জানি প্যারালালে ভোল্টেজ সমান থাকে। আমরা তো এখানকার ভোল্টেজ সরাসরি বের করতে পারতেছি না। তো আমরা যদি এই রেজিস্ট্যান্সের ভোল্টেজটা বের করি, সেই ভোল্টেজটাই কি এর ভোল্টেজ হবে না? দেখো তো, প্যারালালে ভোল্টেজ কি থাকে, সমান থাকে না? আমরা যদি এখানকার ভোল্টেজটা পাই, সেই ভোল্টেজটা জেনার ডায়োডের জন্য হবে। তো আসো আমরা এখানকার একটা ভোল্টেজ বের করব, যেটার নাম দিচ্ছি ভিএল। তো দেখো, আমরা তো এই জেনারেটরটা অ্যাক্টিভ আছে কিনা জানি না। তো যেহেতু জানি না, তার মানে আমরা অ্যাক্টিভ নাই এটাই ধরে নিচ্ছি। তো এটা ধরে নিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে দেখো এটা একটা নরমালি সিরিজ সার্কিট না? ধরো আমার হাত দিয়ে যেগুলো ঢেকে রাখছি এগুলো নাই, তাহলে একটা নরমালি সিরিজ সার্কিট না? তো তো সিরিজ সার্কিটে ভোল্টেজ ডিভাইডার ফেলতে পারি আমরা, দুইটা রেজিস্ট্যান্স সিরিজে থাকলে ভোল্টেজ ডিভাইডার কিভাবে ফেলে জানো বলো তো? সূত্রটা কি হবে? মোট ভোল্টেজ ইনটু ওই রোধের মান কত, 10, তারপরে রোধ, সিরিজ রোধদ্বয়ের যোগফল কত, 15, কত আসে? 80 ভোল্ট। তো দেখো, জেনার ডায়োডের দরকার কত ভোল্ট, সে পাচ্ছে কত, 80। তাহলে জেনার ডায়োডটা অ্যাক্টিভ হবে নাকি অ্যাক্টিভ হবে না? অ্যাক্টিভ হবে, তাই তো? এই তোমাদের কথা কেটে কেটে আসতেছে, সবারই কি আমার কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছ তোমরা? আচ্ছা, আমারটা ক্লিয়ার শুনলেই হবে। তো এবার যে শর্তটা লিখবা সেটা হচ্ছে, যেহেতু ভি জেড ছোট কার থেকে, ভিএল এর থেকে, তাই কি না? তাই তো?
দেখো তো এটার মান বুঝো, এটা বুঝো, এটা বুঝো। হ্যাঁ, কোনাটা যেদিক থাকে সেটাকে ছোট বলা হয়। যেহেতু ভিজেড ছোট ভিএল এর থেকে, অতএব জেনার ডায়োড ডাবল এন কিন্তু, হ্যাঁ এটাকে আবার এম ধরো না, অ্যাক্টিভ। আচ্ছা, এই পর্যন্ত কি আমরা বুঝছি এই দুইটা লাইন? সবাই বুঝছে? এত বুঝলে তো সমস্যা ভাই। আচ্ছা, যদি এইটুকু বুঝে থাকি তাহলে এবার আমার সাথে একটু কথা বলো। জেনার ডায়োড অ্যাক্টিভ মানে কে অ্যাক্টিভ? জেনার ভোল্টেজ অ্যাক্টিভ, তাই তো? জেনার ডায়োড অ্যাক্টিভ মানে এখানে কত ভোল্টেজ ড্রপ হবে? 50 ভোল্ট, তাই কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই বলবো, ওটাই বলবো। তাই আমি একটু তো সরাসরি বলতে পারি না, সরাসরি বললে তো বুঝবা না, আমাকে একটু সাজায় গোছায় নিয়ে বলতে হবে, বুঝছো? তো যেহেতু এই জেনার ডায়োডটা অ্যাক্টিভ হচ্ছে, তার মানে এখানের যে ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটা হচ্ছে 50 ভোল্ট। তো এখানে যদি 50 ভোল্ট ড্রপ হয়, ভাই এর প্যারালালে তুমি যদি কিয়ামত পর্যন্ত যেতে থাকো কত ভোল্টেজ পাবা? 50ই পাবা। তাহলে আমরা ভি জিরোর মানটা অতএব ভি জিরো ইকুয়াল টু কত হবে বলো তো? ভি জিরো বা ভিও বলা হয়, আমি এটাকে ভি জিরো বলি যেটা ভুল, এটা আসলে ভিও মানে আউটপুট ভোল্টেজ। তো ভি জিরো ইকুয়াল টু কত হবে? ভি জেড ইকুয়াল টু 50 ভোল্ট। বিষয়টা অনেকেই বোঝনি কিন্তু বলতে পারতিস না, আমি বুঝছি সেটা। তো যারা বোঝো নাই কিন্তু বলতে পারতিস না, তারা এবার একটু মনোযোগ দাও। হ্যাঁ বলো বলো, কে? হ্যাঁ দাঁড়াও, ওখানে যাও। না না না, দাঁড়াও ওখানে যাও। আচ্ছা, যারা বোঝো নাই কিন্তু কথাও বলতিস না, তারা এবার কানটা এইভাবে একটু নাড়াটাড়া দিয়ে আর একবার একটু মানে একদম মনে করো এবার আমাকে বুঝতেই হবে, এইরকম একটা বিষয় ভাব নিয়ে আসো যে আমি এবার বুঝবো ইশালা, এইরকম একটা ভাব নিয়ে মনোযোগ দাও। তো মনোযোগ দাও, সেটা হচ্ছে যে প্রথম কথা, এই সার্কিটটা দেখার পরেই আমরা দুইটা জিনিস দেখব। জেনার ডায়োডের কোনো অঙ্ক পাইলেই আমরা দুইটা জিনিস দেখব। সেটা হচ্ছে, একটা হচ্ছে কি, একটা হচ্ছে জেনার ডায়োডটা রিভার্স বায়াস পাচ্ছে কিনা। আমরা মিলায়ে দেখলাম জেনার ডায়োডটা রিভার্স বায়াস পাচ্ছে। যারা এতটুকু পর্যন্ত বুঝছিল না তারা নিশ্চয়ই এই জেনার ডায়োড রিভার্স বায়াস পাচ্ছে কিনা এইটুকু বুঝছো, এটা আমি ধরে নিলাম তুমি এইটুকু বুঝছো। তো তারপরে কি হবে? সেকেন্ড কন্ডিশন দেখতে হবে, এই জেনার ডায়োডের জেনার ভোল্টেজের মান যেহেতু 50 ভোল্ট, তার মানে এই জেনার ডায়োডটা 50 ভোল্ট পাচ্ছে কিনা তোমাকে এবারে এটা চেক করতে হবে। সোজা কথা, সোজা কথা, এই জেনার ডায়োড অ্যাক্টিভ হতে হলে তার 50 ভোল্ট লাগবে, সে 50 ভোল্ট পাচ্ছে কিনা আমাকে এবার এটা দেখতে হবে। এটা দেখার জন্য বন্ধ করবে তো, তাহলে আমরা পরবর্তীতে আমাদের দেখতে হবে জেনার ডায়োডটা অ্যাক্টিভ কিনা। আর এটা দেখার জন্য আমরা কি দেখবো? দেখবো যে জেনার ভোল্টেজের মান কত, জেনার ডায়োড পাচ্ছে কত। তো আমরা যখন এই কন্ডিশনটা চেক করব তখন ধরে নিব জেনার ডায়োডটা অ্যাক্টিভ না। তো অ্যাক্টিভ না হইলে যেটা হবে, এই অংশটুকু নাই, এই অংশটুকু না থাকলে আমরা ইজিলি এখানকার ভোল্টেজ বের করতে পারতেছি। এখানকার যে ভোল্টেজ, সেই ভোল্টেজটাই নিশ্চয় প্যারালালে হবে। তো এখানে যে ভোল্টেজ হবে এই জেনার ডায়োডটাও ওই ভোল্টেজ পাবে। তো আমরা এইটা চেক করতে গিয়ে এটার নাম দিলাম ভিএল। দেওয়ার পর যেহেতু এই অংশটা যদি না থাকে তাহলে এটা একটা নর্মাল সিরিজ সার্কিট। সিরিজ সার্কিটের ভোল্টেজ কিভাবে বের করতে হয় আমরা সেটা জানি, ভোল্টেজ ডিভাইডার দিয়ে। আমরা ভোল্টেজ ডিভাইডার দিয়ে ভোল্টেজটা বের করে দেখলাম, এই ভিএল এর মান আসলো 80 ভোল্ট। তো এবার এই জেনারেটরটা অ্যাক্টিভ হইতে হলে এর দরকার হচ্ছে 50 ভোল্ট, সে পাচ্ছে কত ভোল্ট? সে পাচ্ছে 80 ভোল্ট। যেহেতু এর যা দরকার তার থেকে বেশি পাচ্ছে, তার মানে সে অ্যাক্টিভ। তো অ্যাক্টিভ সিদ্ধান্তটা আমরা নিয়ে ফেললাম, জেনারেটরটা অ্যাক্টিভ। আচ্ছা, এই জেনারেটর অ্যাক্টিভ হইলে একটা দুর্ধর্ষ ঘটনা ঘটতেছে। কি ঘটতেছে? এই জেনারেটরটা অ্যাক্টিভ হইলে এর যে ভোল্টেজ ড্রপ সেটা এখানে ড্রপ হবে। কত ভোল্টেজ ড্রপ হবে? 50 ভোল্ট। তো এখানে যদি 50 ভোল্ট ড্রপ হয়, তার মানে কি প্যারালালে যদি তুমি যাও কিয়ামত পর্যন্ত যদি ভোল্টেজ পরিমাপ করতে থাকো, প্যারালালে এই 50 ভোল্টই পাবা। তো এই যে ভি ও যেটা বা আউটপুট ভোল্টেজ যেটা, সেটা আসলে এই জেনারেটরের প্যারালালে না ভোল্টমিটারটা সংযোগ করা। তার মানে এখানকার যে ভোল্টেজ হবে অবশ্যই এখানকারও সেই ভোল্টেজ হবে, এখানে ভোল্টমিটার দিয়ে মাপলে ওই ভোল্টেজটাই পাওয়া যাবে। সেই জন্য আমরা লিখলাম, যেহেতু জেনারেটর অ্যাক্টিভ তাহলে ভি জিরো ইকুয়াল টু ভি জেড ইকুয়াল টু 50 ভোল্ট। যদি জেনারেটর অ্যাক্টিভ না হইতো তখন কি হইতো পরের অঙ্কে আমরা সেটা দেখব। ক্লিয়ার? হুম, দাঁড়াও দাঁড়াও, ভিআর এর মানে যাব আমরা।
তার আগে আর ওই যে নীল কি যেন বললো, একটা প্রশ্ন ছিল, বলো। হুম হুম, শিওর। কোনটা? কোনটা? আচ্ছা হ্যাঁ, ও গুড, নাইস কোশ্চেন। আচ্ছা, তুমি বলতে চাচ্ছ যে এখানে তো আমরা 80 ভোল্ট পাইলাম, তাই না? আচ্ছা, যখন এই 80 ভোল্টটা পাইছো তখন কি জেনারেল ডায়োড অ্যাক্টিভ ছিল? অ্যাক্টিভ ধরে নিয়ে করছো তুমি? অ্যাক্টিভ ধরো নাই, কিন্তু জেনারেল ডায়োডটা কি অ্যাক্টিভ? হ্যাঁ, অ্যাক্টিভ হইলে অবশ্যই ভোল্টেজটা চেঞ্জ হয়ে যাবে। অ্যাক্টিভ না হলে ওই ভোল্টেজটাই থাকতো, আউটপুট ভোল্টেজ। যেহেতু জেনারেল ডায়োড অ্যাক্টিভ হয়ে গেছে, তার মানে এখানকার ড্রপ হয়ে গেছে 50 ভোল্ট। তার মানে এবার প্যারালাল তুমি 50 ভোল্ট দিবে। বুঝতে পারছো? আর কোনো প্রশ্ন? ওকে, ফাইন। তাহলে আসো, আমরা ভি0টা পেয়ে গেছি। আমি ভি0-র মানটা এখানে চিপার মধ্যে একটু লিখে নেই। ভি0 বা ভিও যেটাকে বলে, এটার মান আসলো আসলে 50 ভোল্ট। তো আমি বাকি অংশটুকু মুছে দিব। তো মুছে দিলাম। আচ্ছা, ভি0 50 ভোল্ট। এখন কথা হচ্ছে, তোমাকে বের করতে বলছিল তিনটা ভোল্টেজ, ভি0, ভিআর এবং আইজেড, তাই কি না? তাই কি না? ভি0টা তুমি বের করে বলছো, ভিআরটা কোথায়? ভিআরটা হচ্ছে এখানকার ভোল্টেজ ভিআর। আচ্ছা ভাই, একটু বলো তো, তুমি সাপ্লাই দিছো হচ্ছে 120 ভোল্ট, তাই তো? 120 ভোল্টেজ না? তুমি এই পাশে গিয়ে এই পাশে ড্রপ হইলো কত? 50 ভোল্ট। এখন এখানকার ভোল্টেজ ড্রপ কত, এটা বের করতে কি রকেট সায়েন্স লাগবে, না ডিসি সার্কিট পারলেই হবে? কোনটা? প্রশ্ন হচ্ছে, রকেট সায়েন্স লাগবে নাকি ডিসি সার্কিট পারলেই হবে? কোনটা? ডিসি পারলেই হবে। তো আমি জানি এইটুকু, তোমরা ডিসি সার্কিট অবশ্যই করে আসছো। তারপরেও যদি কেউ না করে থাকো, তোমার জন্য আমি করে দিচ্ছি। ভি আর ইকুয়াল টু, দেখো, এই রেজিস্ট্যান্সের এই পাশে সাপ্লাই ভোল্টেজ ছিল 120 ভোল্ট, এই দিকে ড্রপ হয়েছে, এই রেজিস্ট্যান্সের ড্রপ হয়েছে 50 ভোল্ট। তাহলে বাকি ভোল্টেজ কোথায় কোথায় ড্রপ হয়েছে? অবশ্যই এখানে ড্রপ হয়েছে। আর তো কোনো রেজিস্ট্যান্স নাই, আর তো কোনো জায়গা নাই। আছে? আছে? না। তাহলে ভি আর ইকুয়াল টু কি হবে? সাপ্লাই দিছিল 120 ভোল্ট, ওই রেজিস্ট্যান্সে ড্রপ হয়েছে 50 ভোল্ট, বাকি ভোল্টেজ এখানে ড্রপ হয়েছে। বিয়োগ করলে যেটা আসে সেটার মান হচ্ছে 70, না 70 ভোল্ট। এটা একটা অ্যান্সার। বুঝছো কিনা? আচ্ছা, এবার বলো আই জেটের মান কত হবে? আই জেট, দেখো তো। ডিসি সার্কিট পারলে এইটুকু পারার কথা, পারা উচিত। এইটুকু কি আমার দেখাতে হবে নাকি পারবা? আমি জানি আমার দেখাতে হবে, তবুও দেখায় দেই, তোমরা পারবা। কিন্তু নতুন কিছু স্টুডেন্ট আছে যাদের ডায়োডি এখনো শেষ হয়নি। এই ওই ব্যাচের নতুন ব্যাচের কেউ আছো এখানে? নতুন ব্যাচ? ও, সব নতুন দেখতেছো? আচ্ছা, নতুন যারা আছো, তারা হতাশ হয়েও না। তোমাদের আবার প্রয়োজনে আমরা রিভিউ ক্লাস নিব। আর তোমাদের ডায়োডের ক্লাসটা এক্সট্রা ক্লাসে শেষ হবে, ডায়োডটা। নতুন যারা আছো তারা একটু আমার সাথে কথা বলো। তোমরা কি বুঝতে পারতেছো বিষয়গুলা? নতুন যারা একদম ফ্রেশ, নতুন নতুন, জোরে বলো। আছে, সবাই নতুন, বেশিরভাগই নতুন। আচ্ছা। আচ্ছা। আচ্ছা, এই যে যারা কথা বলতেছে কিন্তু বোঝা যাচ্ছে না, তোমরা মাইক্রোফোন অফ করে জোরে চিল্লায়া বলো, আমি এখান থেকে শুনতে পাবো। বলো। যেহেতু কথা কাটতেছে, তাহলে অফ করে বলো, গুড। আচ্ছা, যদি না বোঝো, নতুন যারা একদম নতুন, তোমাদের প্রয়োজনে আমি আবার একটা রিভিশন ক্লাস নেব ডায়োড শেষ করে। তোমাদের ডায়োড ক্লাসটা এক্সট্রা ক্লাসে চলবে। আর এখন থেকে ইলেকট্রনিক্সের রুটিন ক্লাস এইভাবেই চলবে। এখানেই তোমরা অ্যাড হবা ডায়োডের পরে, তারপরে হচ্ছে জেনার ডায়োডের পরে হয়তো ট্রানজিস্টর শুরু করবো, তোমরা এখানেই যাবা। আর বাকি অংশটা তোমাদের এক্সট্রা ক্লাসে চলবে, ঠিক আছে? তারপরে ওগুলো শেষ হওয়ার পরে যদি তোমাদের প্রবলেম হয়, আবার একটা রিভিশন ক্লাস, এগুলো টপিকের উপর আবার রিভিশন ক্লাস হবে। হতাশার কোনো কারণ নাই, চিন্তা করারও কোনো কারণ নাই। একদম রিল্যাক্সে থাকো, চিল মুডে থাকো, ঠিক আছে? আর একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ, আবার বেশি চিল করতে করতে ভাই বোঝাচ্ছে পড়া, তুমি লেপ গায়ে দিয়ে শুয়ে থাকবা, তা করো না। এই গরমে অবশ্য লেপ গায়ে দিবাও না। যাই হোক, আচ্ছা, আমি এটা মুছে দিলাম। তো মুছে দেওয়ার পরে এখন দেখো, আমার দরকার হচ্ছে এই পথের কারেন্ট, তাই তো? এই পথের কারেন্ট লাগবে না? আচ্ছা, এখন আমি, দেখো তো কারেন্ট এখানে আসছে কোন দিক থেকে?
আমরা জানি সোর্সের পজিটিভ দিয়ে কারেন্ট বের হয়। ওকে, ভালো কথা। কারেন্ট এই দিক দিয়ে আসবে, এই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে আসবে, এখানে আসবে। আসার পরে কয়টা ভাগ হবে? কয়টা? দুইটা। একটা যাবে এই দিকে আর একটা যাবে এই দিকে। কারেন্ট আসবে এখান থেকে। তো কারেন্ট এখান থেকে আসার পরে দুইটা ভাগে ভাগ হবে, তাই না? তো আমার এই পথের কারেন্টের মান ওরা বের করতে বলেছে। তার মানে আমি যদি এই কারেন্টটা পাই, এই দিক দিয়ে যে কারেন্টটা আসতেছে সেটা হচ্ছে আইটি, এই কারেন্টটা এসে এখানে দুই ভাগ হবে, একটা হবে আইজেড আর একটা হবে আইএল। তো এখন দেখো, এই আইটি যদি আমি পাই কোনোভাবে, কোনো না কোনোভাবে যদি আইটিটাকে বের করতে পারি, সেই আইটির মধ্য থেকে আমি যদি আইএলটা বাদ দেই, তাহলে নিশ্চয়ই আমি এই শাখার কারেন্ট পাবো, আইজেড পাবো, তাই কি না? ধরো আহ, এটা তো নর্মাল বিষয়, ডিসি সার্কিটে তোমরা করছো, এটা আসলে আমাকে এত বোঝানোর কথা না, তারপরেও বলতেছি যে এখানে ডিসি সার্কিট তো মনে হয় তোমাদের আমিই নিছি, এই পুরাতন যারা, তা আমি নিছি না? তাহলে আমি এগুলো অনেক ভালো করে তোমাদের দেখাইছি আমার বিশ্বাস। তো কারেন্ট ভাগ হওয়া, এগুলো বের করা, এগুলো আমি আসলে স্কিপ করি নাই, আমি অনেক ভালো করে তোমাদের দেখাইছি। তো এখন এখান থেকে কারেন্ট আসার পরে দুই ভাগে ভাগ হচ্ছে। তো মোট কারেন্ট এখান থেকে যা আসতেছে তার মধ্যে থেকে এই দিকে যেটা যাচ্ছে ওটা যদি বাদ দাও, তাহলে নিশ্চয়ই এই দিকেরটা পাবা। তো এখন কথা হচ্ছে ভাই, এই আইটির মান কত? আইটির মানটা যদি বের করতে চাও, এখানকার কারেন্ট বের করাটা ইজি, কারণ তুমি এখানকার ভোল্টেজ জানো, রেজিস্ট্যান্স জানো, কারেন্ট বের করতে পারবা। এই কারেন্টটাই হচ্ছে আইটি, তাই কি না? তাহলে আসো আমরা আইটিটা বের করে ফেলি। আইটি ইকুয়াল টু, এখানকার ভোল্টেজ কত ছিল ভাই? ভোল্টেজ ছিল 70। চিপার মধ্যে লিখে রাখলাম ভিআর ইকুয়াল টু 70 ভোল্ট। 70, এখানকার রেজিস্ট্যান্সের মান হচ্ছে 5, এইটা ভাগ করলে সম্ভবত হবে 14, তাই না? 14 মিলি অ্যাম্পিয়ার। মিলি অ্যাম্পিয়ার কেন ভাই? কারণ কিলো ওহমে আছে রেজিস্ট্যান্স। আচ্ছা, তো এখন এই আইটির মান আমি পেয়ে গেলাম। আইএল এর মান বের করতে পারবো কিনা? অবশ্যই পারবো। কিভাবে পারবো? আমরা এই ভোল্টেজ জানি, রেজিস্ট্যান্স জানি, আইএলও বের করে ফেলতে পারবো। তো আসো, আইএল ইকুয়াল টু ভোল্টেজ, এখানকার ভোল্টেজ কত? 50 ভোল্ট, তাই কিনা? প্যারালালে ভোল্টেজ সমান থাকে, এখানে যেহেতু 50 ভোল্ট, এখানকারও ভোল্টেজ 50 ভোল্ট, তাহলে 50 বাই হচ্ছে এই রেজিস্ট্যান্স কত? 10 ইকুয়াল টু 5 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, বুঝতে পারছি? বুঝতে পারছি তো? আচ্ছা, এবার আসো, এখানে আসতেছে 14 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট, সেখান থেকে এই দিকে যাচ্ছে 5 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট। তাহলে এই দিকে কত যাচ্ছে ভাই? এটা রকেট সায়েন্সের দরকার আছে? নাই, নর্মাল যোগ বিয়োগ জানলেই হবে। তো মোট কারেন্ট থেকে যদি এই শাখার কারেন্ট বাদ দেই, তাহলে এই শাখার কারেন্ট পাবো। অতএব আই জেড ইকুয়াল টু, মোট কারেন্ট কত আসছিল? 14 মাইনাস 5 ইকুয়াল টু 9 মিলি অ্যাম্পিয়ার। এইটা অ্যান্সার। বুঝতে পারছি? সবাই বুঝছি তো? সবাই বুঝছি তো? আচ্ছা, এই অঙ্কটা পিডিবি 2023-এ আসছে। এর আগেও ঢাকা পলিটেকনিক বা মিক্সড পরীক্ষা নিয়ে, আমার এক্সাক্ট আমি নাম মনে বলতে পারছি না কোন পরীক্ষায়, আমার কাছে প্রশ্ন ব্যাংকটা থাকলে হয়তো খুবই ভালো হইতো, আমি প্রশ্ন ব্যাংকটা সংগ্রহ করার চেষ্টা করব। এই অঙ্কটা কিন্তু বিভিন্ন জায়গায় আসছে, আমার স্পষ্ট মনে আছে। এই অঙ্ক করতে গিয়ে আমার একবারও ক্যালকুলেটর চাপতে হয়নি। এই তোমাদেরকে করাইছি, আজকেও কিন্তু দেখলে ক্যালকুলেটর চাপতে হয়নি, আমি কিন্তু বলে বলে দিচ্ছি, আমার হিসাবও করতে হয়নি, কারণ এটা মানে মুখস্থ হয়ে গেছে করতে করতে। বিভিন্ন পরীক্ষায় আসছে, এটা আসে প্রায় জায়গায়, প্রায় পরীক্ষায় দেখবা জেনারেল ডায়োড থেকে অঙ্ক আসলে এই অঙ্কটা আসে। তো দেখো, অঙ্কটা কিন্তু খুবই সহজ, খুবই সহজ, মানে খুবই সহজ। এখন অনেকেই মনে করবে জেনারেল ডায়োড, নর্মাল ডায়োডের থেকে জেনারেল ডায়োডের অঙ্কই সহজ। অনেকেরই তাই মনে হচ্ছে না? ওকে, ফাইন। এবার আসো, আমরা একটা করব যে জেনারেল ডায়োডটা যদি অ্যাক্টিভ না হয় তখন কি ঘটবে। আসলে তখন কিছুই ঘটবে না। জেনারেল ডায়োড অ্যাক্টিভ না হলে তাহলে নর্মাল একটা সিরিজ সার্কিট হবে। ঠিক আছে? ঠিক আছে, দেখি আমরা সেটা, তুমি আমি বললাম আর তোমরা বিশ্বাস করবা কেন? আগে তো আমরা মানে কি বলে প্র্যাকটিক্যালি দেখতে চাই, তাই না? ও, চিত্রটা মুছলাম কেন? হুম, 10 10 1 1.2 নাকি 10?
দেখো, তোমাকে আবারও সেম অঙ্কুর এটা দিয়ে আমি তোমাদেরকে তিনটা জিনিস বের করতে বললাম। কয়টা জিনিস? তিনটা। তখনকার মতোই V0, VR এবং IZ। কি কি? V0, VR, IZ। প্রথম কথা আমাদের কি দেখতে হবে? হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ, জেনার ডায়োড, অবশ্যই জেনার ডায়োড। জেনার ডায়োডই তো। কে বলছে সিক্স হয়নি? এই যে দেখো, এই যে বাঁকা করে দাও, এই যে, ঠিক আছে না? ছিল তো। একটু দেখবে, একটু বাঁকা টাকা করে দেখবা, তাইলে হবে। আচ্ছা, তো এখন বলো তো আমাদের কি দেখতে হবে? প্রথম প্রথমেই কি দেখতে হবে? প্রথমেই দেখতে হবে জেনারেটরটা না রিভার্স বায়াস কিনা। দেখো, জেনারেটর রিভার্স বায়াস, এই যে পজিটিভের সাথে নেগেটিভ, তার মানে জেনারেটর কি বায়াস? রিভার্স বায়াস। আচ্ছা, রিভার্স বায়াস দেখার পরেই কি দেখতে হবে জেনারেটর অ্যাক্টিভ কিনা। কিভাবে দেখবো? আমরা ধরে নেব যে জেনারেটরটা নাই, এই অবস্থায় দেখবো যে এর ভোল্টেজ দরকার 10 ভোল্ট, সে পাচ্ছে কত। তো এটা দেখবো কিভাবে? আর এই পথটা যদি না থাকে তাহলে নর্মাল একটা সিরিজ সার্কিট। তো সিরিজ সার্কিটের এই ভোল্টেজটা কিভাবে বের করে? ভিএল, ভোল্টেজ ডিভাইডার দিয়ে, ভোল্টেজ ডিভাইডার ফেলো 16 ইন্টু 1.2 ইন্টু 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1.2। এটা করলে সম্ভবত হবে কত হয় দেখো তো, 8 দশমিক সামথিং, মেবি 8.73। হ্যাঁ, 8.73 ভোল্ট। দেখো তো এটা আসে না? জেনার ডায়োডের ভোল্টেজ কত দরকার অ্যাক্টিভ হতে চাইলে? সে পাচ্ছে কত? পাচ্ছে কত? 8.73। অ্যাক্টিভ হবে না। তাহলে আমরা বলতে পারি যেহেতু ভিজেড বড় কার থেকে? ভিএল এর থেকে। যেহেতু লিখে নিবা, অতএব জিনার ডায়োড কন্ডাকশন পাবে না বা নট অ্যাক্টিভ, যে কোনোটা লিখে নিতে পারো। আচ্ছা, জেনার ডায়োড যদি কন্ডাকশন না পায়, অ্যাক্টিভ না হয়, তাহলে এই জেনার ডায়োডটা থাকা না থাকা একই কথা না? তাহলে ধরো জেনার ডায়োডটা সার্কিটে নাই, জেনার ডায়োডটা যেহেতু অ্যাক্টিভ না, তার মানে জেনার ডায়োডটা সার্কিটে নাই। সার্কিটে যদি না থাকে কি হবে? কি আর হবে? জেনার ডায়োড সার্কিটে না থাকলে এটা একটা কি সার্কিট ভাই? নরমালি সিরিজ সার্কিট। এই সিরিজ সার্কিটের ভোল্টেজ এবং কারেন্টের মান আমরা বের করতে পারি। এটা কি আমার আবার দেখাতে হবে? দেখাতে হবে না। ওকে ফাইন। তাহলে আইজেড ইকুয়াল টু কত হবে ভাই? যেহেতু জেনার ডায়োডই নাই, তাহলে আইজেড এর মান কত? শূন্য। 0 মিলি অ্যাম্পিয়ার। ওকে, এটা একটা অ্যান্সার। জেনার ডায়োড যদি কন্ডাকশন না পায়, তাইলে এই যে ভোল্টেজটা ছিল সেটাই আসলে আউটপুট ভোল্টেজ, এখানকার ভোল্টেজটাই আউটপুট ভোল্টেজ। জেনার ডায়োড কন্ডাকশন পাইলে তাইলে এই ভোল্টেজটা আউটপুটে যাইতো, যেহেতু কন্ডাকশন পাচ্ছে না তার মানে এটাই আউটপুট ভোল্টেজ। কত পাইছিলা এখানে? V0 ইকুয়াল টু পাইছিলা 8.73 ভোল্ট। এটাই অ্যান্সার ভাই, তেমন কোনো জটিলতা নাই। দেখো, তুমি এখানকার ভোল্টেজ জানো, এই ভোল্টেজটা জানো, তার নিশ্চয়ই এখানকার ভোল্টেজ বের করতে পারবা আগের মতো করে। VR ইকুয়াল টু 16 সাপ্লাই দিছিলা, এখানে ড্রপ হয়েছে 8.73। বাকি ভোল্টেজ কোথায় ড্রপ হবে? এই 16 ভোল্টেজ এখানে এবং এখানে ড্রপ হবে, যেহেতু রেজিস্ট্যান্স দুইটা, আরো একটা থাকলে সেখানেও ড্রপ হইতো। তো এখানকার ভোল্টেজ জানো, এখানকার ভোল্টেজ জানো, তাইলে এখানকার ভোল্টেজ বের করতে পারবা। কেন? কারণ তুমি জানো এই ভোল্টেজটা দুইটা জায়গায় ভাগ হবে। অথবা তুমি সরাসরি কি বলে এটাকে, কেভিএল দিয়েও বের করতে পারো। তো দরকার নাই আমার এত জটিলতায় যাওয়া, এখানে বিয়োগ করলেই আসবে। কত আসে বলো? 7.23, তাই না? 7.27, হ্যাঁ, 27 ভোল্ট। এটা একটা অ্যান্সার। আচ্ছা, আর একটা বলছিল, আর একটা বলছে পিজেড বের করতে, জেনার ডায়োডের পাওয়ার বের করতে। দেখো, জেনার ডায়োডই নাই, তাহলে তার আবার পাওয়ার কি? পাওয়ার আছে? পাওয়ারও নাই। পিজেড ইকুয়াল টু 0। ঠিক আছে, বুঝতে পারছি?
সহজ না একদম? তাহলে কন্ডিশন এই দুইটাই হবে, একবার জেনারেল ডায়োড অ্যাক্টিভ হবে, একবার জেনারেল ডায়োড অ্যাক্টিভ হবে না। তো অ্যাক্টিভ হইলের ক্যালকুলেশন আমি দেখালাম, অ্যাক্টিভ না হইলেরও ক্যালকুলেশন আমি দেখালাম। তোমার কষ্ট করে ক্ষুদ্র একটা কাজ বাসাই করতে হবে। এই রকম আরো 3-4টা অঙ্ক আছে রেজোন্যান্স সহ শুরু করে, তোমার কাছে যে প্রকাশনীর যে বই থাকুক না কেন, তুমি যেটা করবা ওই বই থেকে জেনারেল ডায়োড অ্যাক্টিভ হওয়া এবং না হওয়া টাইপের যত অঙ্ক আছে সব করে শেষ করবা। আগামী ক্লাসে আমি জেনারেল ডায়োডের কিছু আপডেট, মানে ম্যাক্সিমাম মিনিমাম রেজিস্ট্যান্সের মান, ম্যাক্সিমাম ভোল্টেজ মিনিমাম ভোল্টেজের মান, এগুলো বের করা শিখাবো। প্লাস কিছু থিওরিটিক্যাল, জেনারেল ডায়োডকে ভোল্টেজ স্টেবিলাইজার হিসেবে ব্যবহার করা হয়, কম্বিনেশনাল ক্লিপার হিসেবেও ব্যবহার করা যায়, এই দুইটা সহ আগামী ক্লাসে আমি এই সম্পূর্ণ প্যাকেজটা তোমাদেরকে দেখাই দেবো। তাহলে আশা করি আমাদের দুইটা ক্লাসেই জেনারেল ডায়োড শেষ হবে। এরপরেও যদি আমাদের কোনো প্রবলেম থাকে আমরা রিভিশন ক্লাস দিব, কোনো সমস্যা নাই, ক্লাস নিয়ে তোমাদের টেনশন নাই ইনশাল্লাহ। তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবা কষ্ট করে। এখন যারা ক্লাস করলা, সব থেকে ভালো হয় যদি সুযোগ সুবিধা সবকিছুই থাকে, তুমি আজকে রাতেই একবার প্র্যাকটিস করো। যদি এই সুযোগ সুবিধাটা না থাকে, কালকে অবশ্যই তুমি কিন্তু প্র্যাকটিস করবা। ওর রেকর্ডেড ভিডিও যেহেতু থাকবে, প্র্যাকটিস করার আগে তুমি একবার রেকর্ডেড ভিডিও টেনে টেনে দেখে নিবা, দেখে নিয়ে তুমি প্র্যাকটিস করবা। তো এই পর্যন্তই তাহলে আজকে শেষ করতেছি। ঠিক, তোমরা আগামী ক্লাস মনে হয় আমার সম্ভবত তোমাদের কালকের পরের দিন আছে। ততদিন পর্যন্ত ভালো থাকবো, সুস্থ থাকো, আবার আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। হ্যাঁ, দেখাবো দেখাবো, ওইটাও দেখাবো, ওগুলো সবই দেখাবো। আগে এই টাইপগুলো প্র্যাকটিস করো, একটা একটা করে তো যেতে হবে, একসাথে তো সব করানো যাবে না, তাই না? সবকিছু তো একটা সিকোয়েন্স মেনটেন করে যেতে হয়, এটাই হচ্ছে মানে নিয়ম। তো আমি নিয়ম ব্রেক করলে তুমি একা হয়তো বুঝবা, আর অনেকেই বুঝবে না, সে ঠিক সেই ক্ষেত্রে ঝামেলা হবে। আমি একাকে নিয়ে তো আসলে চিন্তা করতে পারি না, এখানে মেজরিটি স্টুডেন্ট এবং সবার কোয়ালিটিকে নিয়েই আমার চিন্তা করতে হয়। এই জায়গা থেকে আমি আসলে তোমাদেরকে এই সিকোয়েন্স অনুযায়ী আগাতে চাচ্ছি, যে একটার পর একটা সিকোয়েন্স অনুযায়ী যাক। হ্যাঁ, তোমার ক্লাস শেষ হওয়ার পরে তোমার মাথায় কোনো কিছু থাকবে না যে এই টাইপের অঙ্ক মনে হয় বাদ হয়েছে, এরকম হবে না ইনশাল্লাহ, আস্থা রাখতে পারো। ঠিক আছে? হ্যাঁ, নাও নাও, কেন আমার সহ স্ক্রিনশট দিলে কি হবে রে ভাই? চেহারা কি এতই খারাপ? নাও। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, আল্লাহ হাফেজ।